হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রাসায়নিক বন্ধনের লেকচার 5 শুরু করতেছি। আজকে আমরা দুইটা জিনিস পড়াই অধ্যায়টা শেষ করব। একটা হলো আয়নিক আর সমযোজী যৌগের বৈশিষ্ট্য, আর হলো ধাতব বন্ধন। চলো শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা আয়নিক আর সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো তুলনামূলকভাবে দেখব। যে কে কি ধরনের বৈশিষ্ট্য দেখায়। হ্যাঁ, তোমাদের বইতে মেইনলি 4টা বৈশিষ্ট্যের কথা বলছে। তোমরা ওই 4টাই দেখবো, ঠিক আছে? তো বৈশিষ্ট্য আয়নিক যৌগ, সমযোজী যৌগ। প্রথম বৈশিষ্ট্য হলো কেলাস গঠন। সাধারণত কোনটা কি বৈশিষ্ট্য আমি ব্যাখ্যা করব, 4টা বৈশিষ্ট্যের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, তো ব্যাখ্যার মধ্যে যা সবই দেখতে পাবা, তো চিন্তা করো না, ঠিক আছে? তো সাধারণত আয়নিক যৌগসমূহ কেলাস গঠন করে। সাধারণত সমযোজী যৌগসমূহ কেলাস গঠন করে না। সাধারণত বলছে কিন্তু। কেলাস গঠন করে না। এর ব্যতিক্রম আছে। কিছু কিছু সমযোজী যৌগ কেলাস গঠন করতে পারে, যেমন হীরক। ঠিক আছে, হীরক মানে ডায়মন্ড। তারপরে হলো সিলিকন ডাইঅক্সাইড, তারপর হলো চিনি, এটসেট্রা। কিন্তু ব্যতিক্রম আছে, হ্যাঁ। আচ্ছা, কেলাস গঠন গেল। এরপরে আসতেছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। ঠিক আছে, এই এক, এই দুইটা গেল। তারপরে আবার ওই যে পার্টটুকুকে নিয়ে আসি। এরপরে হইল দ্রবণীয়তা। আয়নিক যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়। সাধারণত লেখা উচিত আয়নিক যৌগসমূহ সাধারণত পোলার দ্রাবকে দ্রবণীয়। ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো এজিসিএল। এজিসিএল কি বলে? পোলার দ্রাবকে দ্রবণীয় না। ঠিক আছে, পোলার দ্রাবক যেমন পানিতে দ্রবণীয় না। আর সমযোজী যৌগসমূহ, সমযোজী যৌগের দুইটা ক্যাটাগরি আছে, পোলার আর নন পোলার। তো পোলার সমযোজী যৌগসমূহ, পোলার সমযোজী যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়। পোলার দ্রাবকে দ্রবণীয়। অপোলার সমযোজী যৌগসমূহ অপোলার দ্রাবকে
দ্রবণীয়। ঠিক আছে, এরপর আর একটা বৈশিষ্ট্য আসতেছে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা, আয়নিক যৌগসমূহ কঠিন অবস্থায় আয়নিক যৌগসমূহ কঠিন অবস্থায় কঠিন মানে মানে কঠিন অবস্থায় থাকাকালীন বিদ্যুৎ, কঠিন মানে আর কি সলিড স্টেটটা আর কি, পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ গ্রহণ করে, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ গ্রহণ লিখতেছি পরিবহন করে। আর আমার যে সমযোজী যৌগ আছে, সমযোজী যৌগগুলা সাধারণত বিদ্যুৎ পরিবহন করেন না। সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। একটা বৈশিষ্ট্য অ্যাড করা যাইতে পারে, দেখি তারাও এটা নিয়ে আসি। ও সরি, দাঁড়াও, আন্তঃআণবিক আকর্ষণ বলের ধরনটা দেওয়া যাইতে পারে। আয়নিক যৌগে কি কুলম্ব বল, আর সমযোজী যৌগের আন্তঃআণবিক আকর্ষণ বল কোনগুলা? ডাইপোল ডাইপোল, হাইড্রোজেন বন্ড, না হইলে কি লন্ডন বল, নাকি গত লেকচারে পড়ানো হয়েছে এগুলো। ঠিক আছে, তো চলো এক একটা বৈশিষ্ট্য এখন ব্যাখ্যা করি। প্রথম বৈশিষ্ট্য আছে কেলাস গঠন। আগে জানি কেলাস কি। ঠিক আছে, তো কেলাস কি? কোন কঠিন পদার্থের স্ফটিকাকার নির্দিষ্ট জ্যামিতিক গঠনকে কেলাস বলে। ঠিক আছে, কেলাস কি? কঠিন পদার্থের স্ফটিকাকার নির্দিষ্ট জ্যামিতিক গঠন। ঠিক আছে, তো বৈশিষ্ট্য কি ছিল? আয়নিক যৌগসমূহ সাধারণত কেলাস গঠন করে। আয়নিক যৌগসমূহ সাধারণত কেলাস গঠন করে। কেন দেখো সেটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, আয়নিক যৌগে কি থাকে? আয়নিক যৌগে কি থাকে? কুলম্ব বল বা কি বলে স্থির তড়িৎ বল থাকে না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে কি হয়? মনে করো Na প্লাস, আচ্ছা Na না দিই, মনে করো একটা যৌগ হলো এ বি, যার মধ্যে এ প্লাস বি মাইনাস আছে। তো যখন একটা ধাতব খণ্ড মানে সরি একটা যৌগের একটা মনে করো খণ্ড পাবা, তো আয়নিক যৌগসমূহ ধরো একটা কঠিন পদার্থ আছে, কঠিন আয়নিক যৌগ, সেটা একটা খণ্ড নিলা, তোর ভিতরে কি একটা এবি থাকবে? অনেকগুলো এবি অণু থাকবে না?
অনেকগুলো এবি অণু থাকবে, তাই না? তো এবি অণুগুলা দেখুন এর ঋণাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তকে বিকর্ষণ করবে, ধনাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তকে বিকর্ষণ করবে, আর ঋণাত্মক প্রান্ত আর ধনাত্মক প্রান্ত পরস্পরকে আকর্ষণ করবে, তাই না? তো এরকম আকর্ষণ বিকর্ষণের ফলে এরা নিজেদের এমন ভাবে সাজাবে যাদের যেই অবস্থাটাতে এদের মধ্যকার মানে অভ্যন্তরীণ শক্তিটা সর্বনিম্ন হয়। তো সর্বনিম্ন অভ্যন্তরীণ শক্তির গঠন অর্জন করার জন্যই মেইনলি আয়নিক যৌগসমূহ কেলাস গঠন করে। ঠিক আছে, দেখো একটা আয়নিক যৌগের কেলাস এখানে দেওয়া আছে, এখানে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের কেলাসটা দেওয়া আছে কিরকম, একটা সোডিয়াম আয়ন, দেখো এই যে এটা ধরো, এই যে দেখো লালটা হলো একটা সোডিয়াম আয়ন, তো একটা সোডিয়াম আয়ন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ক্লোরিন মাইনাস আয়ন দ্বারা কি বেষ্টিত। এই যে এরকম একটা দুইটা 3D ভাবে দেওয়া আছে ওইখানে, তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো ছয়টা ক্লোরিন মাইনাস আয়ন দ্বারা 3D ভাবে বিন্যস্ত থাকে। ঠিক আছে, যে সোডিয়াম ক্লোরাইড কেলাসে একটি সোডিয়াম প্লাস 6টি Cl মাইনাস দ্বারা বেষ্টিত থাকে এবং একটি Cl মাইনাস 6টি Na প্লাস দ্বারা বেষ্টিত থাকে। বুঝতে পারছি, কেলাস গঠন আয়নিক যৌগসমূহ সাধারণত কেলাস গঠন করে, আর সমযোজী যৌগসমূহ সাধারণত কেলাস গঠন করে না, কিছু ব্যতিক্রম বাদে, নাকি? সমযোজী যৌগসমূহ সাধারণত, আমি একটু চেক করি আমার রেকর্ডিং অন আছে কিনা, হ্যাঁ আছে, কেলাস গঠন করে না, কিছু ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রমগুলো নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। কিছু কিছু সমযোজী যৌগ কেলাস গঠন করতে পারে। কেলাস গঠন করতে পারে, যেমন সিলিকন ডাইঅক্সাইড, হীরক, চিনি এটসেট্রা। সিলিকন ডাইঅক্সাইড দিয়ে শুরু করি, সিলিকন ডাইঅক্সাইডের কেলাস গঠনটা একটু বুঝতে হবে আমাকে, হ্যাঁ? দেখো সিলিকন ডাইঅক্সাইড, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে চাই নিয়ন 3s2 3p2, ঠিক আছে, সিলিকন 3s2 3p2। যদি সিলিকন তার যোজনী এক্সটেন্ড করে, সিলিকন কার্বনের গ্রুপে, তাহলে সে কার্বনের মতো যোজনী এক্সটেন্ড করতে পারবে, তাই না? দেখো এই একটা ইলেকট্রন সে এখানে নিয়ে যেতে পারবে, 3s1 3p3। আর অক্সিজেনের কি অবস্থা? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, 1s2 2s2 2p4। ইলেকট্রন বিন্যাস করলে এরকম হয়, তাই না? দেখো এখানে কিন্তু দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে না, অক্সিজেন কিন্তু আর যোজনী এক্সটেন্ড করতে পারে না, আমরা ব্যাখ্যা করছি এটা না। তো দুইটা অযুগ্ম ইলেকট্রন হওয়ার কথা কি এই দুইটার সাথে বন্ড করে SiO2 গঠন করার কথা, তাই না? কিন্তু এই যে SiO2টা গঠন করার কথা, দেখো প্রথম অবস্থা যেটা দিছি, এখানে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে, তো এই দুইটা বন্ড করে সমযোজী বন্ধন গঠন করে SiO2 গঠন করার কথা, কিন্তু এই কাহিনীটা হয় না।
কারণ কি? কারণ এইটা এই অবস্থায় যদি SiO2 থাকে তাহলে এটার গঠনটা স্থিতিশীল হয় না। কি হয় না? স্থিতিশীল হয় না। ঠিক আছে, তো সেই কারণে হয় কি, এই যে দেখো SI স্টার অবস্থাটা দেখো, 4টা অযুগ্ম ইলেকট্রন আছে আর একটা অক্সিজেনের 2টা কইরা। তো কি হয়, একটা সিলিকন চারপাশে 4টা অক্সিজেন পরমাণুর সাথে অ্যাড হয়। দেখো একটা সিলিকন 4টার সাথে অ্যাড হয়ে, তাহলে দেখো, আর বললাম স্থিতিশীল হয় না। কেন স্থিতিশীল হয় না এটারও কারণ আছে, ব্যাখ্যা করি। মনে করো SiO2 তুমি দিলা, SI দেখো সিলিকনের কয়টা, 2টা ছিল যুগ্ম, 2টা অযুগ্ম, তার সাথে 2টা অক্সিজেন দিলা, একটা অক্সিজেন, দেখো 2টা অক্সিজেন তো দিবা না, 2টা অক্সিজেনের 2টা অযুগ্ম আছে, তো অযুগ্মর বন্ড করাবা। তো অক্সিজেনের শুরুতে ছিল হলো কয়টা, 2টা যুগ্ম ছিল। দেখো অক্সিজেনের কিন্তু একটা অযুগ্ম থাইকা যাইতেছে। তারা একটু হিসাব করে নেয়, মনে ভুল আঁকলাম কোথাও, 2 4 5 6 8টাই তো হওয়ার কথা, কোথায় ভুল আঁকলাম। দাঁড়াও, কোথায় জানি একটা ভুল আঁকছি। দেখো দেখো ভুল কই করছি, একটু তাড়াহুড়া করতে লাগছিলাম তো তাই ভুল হয়ে গেছে, একটু সরি। হ্যাঁ, আবার আঁকাই। সিলিকন ডাইঅক্সাইড, এখানে কিন্তু সিলিকনের যোজনী 4। কার্বন ডাইঅক্সাইডে যেমন কার্বনের যোজনী 4, সিলিকন ডাইঅক্সাইডে সিলিকনের যোজনী 4। কারণ একটা অক্সিজেন মানে 2টা হাইড্রোজেন, তাহলে 2টা অক্সিজেন মানে 4টা হাইড্রোজেন, যোজনী কিন্তু 4। হ্যাঁ, তাহলে 4টা কিন্তু লাগবে। তো আমি এইটা দিয়ে আঁকতে গেছিলাম, এই জন্য আমার ভুল গেছে। ঠিক আছে, তো দেখো এই যে একটা সিলিকন, এই যে 2টা 2টা করে অযুগ্ম ইলেকট্রন। তো এই একটা অক্সিজেন আসলো, আর একটা অক্সিজেন আসলো। দেখো এই আমার সিলিকন ডাইঅক্সাইড, দেখো প্রত্যেকটা অক্সিজেনের সাথে কি হচ্ছে, ডাবল বন্ড করে গঠিত হচ্ছে না। এখন এই যে সিলিকন আর অক্সিজেনের যে ডাবল বন্ডটা, সিলিকন ডাবল বন্ড অক্সিজেন, এইটা স্টেবল না। মানে সিলিকন চায় না ডাবল বন্ড গঠন করতে। ঠিক আছে, কারণ কি? কারণ হলো মনে করো সিলিকনের আকৃতি একটু বড়, তো আকার একটু বড় হওয়ার কারণে এই সিলিকনটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড ফর্ম করতে চায় না। দেখো আমি ভুল করতেছিলাম তাই মুছে দিছি সবকিছু, একটু জিনিস খেয়াল করো। তো আসলে বন্ধন গঠনটা এভাবে ব্যাখ্যা করা যায়। সিলিকন, দেখো সিলিকনের যোজনী কিন্তু এখানে 4, সিলিকন ডাইঅক্সাইড যদি বিবেচনা করি। কারণ কি, একটা অক্সিজেন মানে 2টা হাইড্রোজেনের সমতুল্য, তাহলে 2টা অক্সিজেন মানে 4টা হাইড্রোজেনের সমতুল্য, তাহলে একটা সিলিকন 4টা হাইড্রোজেনের সমতুল্য পরমাণুর সাথে অ্যাডেড। তার মানে কি, এর যোজনী 4। যোজনী 4 হইতে হলে 4টা অযুগ্ম ইলেকট্রন লাগবে, তাই অযুগ্ম ইলেকট্রন দিব একটা, 2টা, 3টা, 4টা। তো 4টার সাথে প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে বন্ড করবে। এই যে অক্সিজেনের 2টা অযুগ্ম আছে না, একটা অক্সিজেন দিয়ে দিলাম, এই যে আর একটা অক্সিজেন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অক্সিজেনের 2টা অযুগ্মরে দিয়ে বন্ড করাইলাম। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু ডাবল বন্ড হয়েছে, SiO ডাবল বন্ড SiO। কিন্তু এক্সপেরিমেন্টাল ডেটা শো করে কি, এই যে সিলিকন আর অক্সিজেন বন্ধন আছে ডাবল বন্ডটা, এইটা স্টেবল না। ঠিক আছে, সিলিকন প্রেফার করে, মানে সিলিকন পছন্দ করে হইলো 4টা সিঙ্গেল বন্ড। মানে সিলিকন যদি 4 যোজনী দেখায় তাহলে সে 4টা সিঙ্গেল বন্ড পছন্দ করে, রাদার দেন একটা ডাবল বন্ড। ঠিক আছে, তো সেই জন্য সিলিকন ডাইঅক্সাইডের একটা কেলাস ফর্ম হয়। কেলাসটা দেখতে কেমন, এখানে অর্ধেক আঁকছিলাম, মুছা দিছি, আবার দেখাই। একটা সিলিকন প্রেফার করে 4টা সিঙ্গেল বন্ড, 4টা সিঙ্গেল বন্ডে 4টা অক্সিজেন অ্যাড হয়, আবার একটা অক্সিজেনের থাকে 2টা করে সিঙ্গেল বন্ড, একটা 2টা। তাহলে অক্সিজেনের যোজনীয় কিন্তু ফিল আপ হইতেছে, কারণ অক্সিজেনের দেখো বন্ড গঠন করার দরকার 2টা, সে কিন্তু 2টা বন্ড, দেখো 2টা অযুগ্ম আছে, 2টা বন্ড কিন্তু সে গঠন করছে, তাহলে অক্সিজেনের যোজনী ফিল আপ হইতেছে। তো তাহলে দুইজনেরই ভালো নাকি? তো গঠন হয় এই যে এরকম। তারপর এইটার সাথে আবার আরেকটা নিচে সিলিকন যায়, ওর সাথে আরেকটা অক্সিজেন যায় এই পাশে, আরেকটা অক্সিজেন যায় এই পাশে, আরেকটা এই পাশে। এই যে
সিলিকনের সাথে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে এইভাবে গঠিত হয় সিলিকন ডাইঅক্সাইডের কেলাস। তো 3 স্টেপ অবধি দেখাবা, বুঝছো? মানে চিত্রটা শিখে রাখতে হবে তোমার, কারণ একটু পরে একটা কোয়েশ্চেন আসবে। এই যে এর পরের স্লাইডেই দেখাচ্ছি একটা কোয়েশ্চেন, তো ওই কোয়েশ্চেনের অ্যান্সার ব্যাখ্যা করতে এই চিত্রটা লাগবে। ঠিক আছে, তো চলো কোয়েশ্চেনটা দেখি দেখি কার্বন ও সিলিকন একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ কেন? ঠিক আছে, যেহেতু কার্বন আর সিলিকন একই গ্রুপের একদম উপর নিচে অবস্থিত, তাহলে এদের ভৌত বৈশিষ্ট্যে মিল থাকার কথা। কিন্তু কার্বন ডাইঅক্সাইড দেখা যাইতেছে গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড অনেক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। এটার কারণ কি সেটা ব্যাখ্যা করতে বলছে আমাকে। দেখো অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড একটি অপোলার সমযোজী যৌগ, জানি কিন্তু আমরা সমযোজী যৌগ, এটার ব্যাখ্যাটা এইভাবে দিয়ে দিবা, ডাবল বন্ড ডাবল বন্ড। এই যে আমরা পোলারিটি দিয়ে কিন্তু ব্যাখ্যা দেওয়া দেখাইছিলাম না, কারণ এর দুইটি কার্বন অক্সিজেন পোল পরস্পরকে নাকচ করে। তো অপোলার সমযোজী যৌগের মধ্যে কি থাকে? সুতরাং এর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল হিসেবে লন্ডন বল, যেটা আমরা গত ক্লাসে দেখলাম, লন্ডন বল বিদ্যমান থাকে। লন্ডন বল দুর্বল আকর্ষণ বল হওয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হয়। দুর্বল হওয়ার কারণে এর অণুসমূহকে সহজে বেশি মানে কম্প্যাক্টলি ধরে রাখতে পারে না, তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হয়। ঠিক আছে, আর এখন আমরা দেখব সিলিকন ডাইঅক্সাইড কেন উচ্চ গলনাঙ্ক সম্পন্ন কঠিন পদার্থ, তাই না? সিলিকন ডাইঅক্সাইড বৃহৎ কেলাস গঠন করে। এরপরে তুমি কেলাসের চিত্রটা আঁকাবা, যেটা আমি কপি করে ওই পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কেলাস গঠনের কারণে, সাইডে লিখি, কেলাস গঠনের কারণে সিলিকন ডাইঅক্সাইডের আন্তঃআণবিক আকর্ষণ, দেখো অনেকগুলা মিলা বন্ধন গঠন করছে না? তো এই কারণে সিলিকন ডাইঅক্সাইডের যে আন্তঃআণবিক আকর্ষণ আছে, আকর্ষণ বলের মান অনেক বেড়ে যায়। তাই সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক সম্পন্ন কঠিন পদার্থ হয়। একটা জিনিস তুমি জেনে রাখো, কোনো পদার্থ যদি কেলাস ফর্ম করে তাহলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়।
ঠিক আছে, কারণ কি তার এই দেখো একটা সিলিকন একটা অক্সিজেনের সাথে, ওই অক্সিজেনটা আবার আরেকটা সিলিকনের সাথে এইরকম করে অনেক দূর সামনে গেছে, ওইটা তো আমি দেই নাই, অনেক দূর সামনে গেছে, আবার পিছনের দিকে অনেক দূর বিস্তৃত, আবার উপরে নিচেও কিন্তু অনেক দূর বিস্তৃত। তার মানে অসংখ্য পরমাণু মিলে আসলে কেলাসটা ফর্ম করছে। তো এই যে অনেকগুলা পরমাণু মিলে যেহেতু ফর্ম করছে বন্ধনটা, তো এই বন্ধনটা ভাঙা অনেক কঠিন, অনেক শক্তি লাগে। তো সেই কারণে উচ্চ গলনাঙ্ক মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেড়ে যায়। বুঝছো? বুঝতে পারছি? আচ্ছা, কেলাস গঠন আরো কয়েকটা পরমাণুর জন্য আমরা দেখব, যেমন হীরক। হীরক কি? ডায়মন্ড, ডায়মন্ড বা হীরক কি জিনিস জানো? হীরক হলো কার্বনের একটি রূপভেদ। আচ্ছা, কার্বনের রূপভেদকে এটা নিয়ে একটু কথা বলে নি। বহুরূপতা নামে আর একটা একটা টার্ম আছে, এটাকে ইংরেজিতে বলে অ্যালোট্রপি। তো বহুরূপতা মানে কি? কোন মৌল যদি দুই বা ততোধিক রূপে প্রকৃতিতে, একটু চেক করি রেকর্ডিংটা, হ্যাঁ অন আছে, পাওয়া যায়, তবে মৌলের এই ধর্মকে বহুরূপতা বলে। ঠিক আছে, কার্বন একটা বহুরূপী মৌল। ঠিক আছে, কার্বন এর বহুরূপতা রয়েছে। তো কার্বনের কি কি বহুরূপতা দেখা যায়? আমরা দুইটা সম্পর্কে পড়বো মেইনলি, ডায়মন্ড একটা, আর একটা হইল গ্রাফাইট। গ্রাফাইটটা একটু পরে পড়বো, আপাতত ডায়মন্ডটা পড়তেছি। ঠিক আছে, তো হীরক হলো কার্বনের একটি রূপভেদ, ইংরেজিতে বলে অ্যালোট্রোপ। ঠিক আছে, কি বলে? অ্যালোট্রোপ। আরো রূপ আছে, তো ওইগুলো নিয়ে আমরা পড়ি না, আমার যে কয়টা পড়া দরকার সে কয়টার নাম আমি উল্লেখ করলাম। হ্যাঁ, কার্বনের একটি রূপভেদ। দেখো কার্বনের আমি ইলেকট্রন বিন্যাস করি, 4 লিখলাম, সরি 6, 1s2 2s2 2p2, নাকি? কার্বন যদি এক্সাইটেড হয় তখন কি হয়? 2s থেকে একটা ইলেকট্রনকে সে 2p-তে স্থানান্তর করে, নাকি? 2s1 2p3। এই দেখো, এখন 4টা অযুগ্ম ইলেকট্রন পাইলাম। কার্বন যদি এই 4টা অযুগ্ম ইলেকট্রন দিয়ে 4টা কার্বনের সাথে সিগমা বন্ড ফর্ম করে, যেমন ধরো এই যে একটা, এই যে 4টা কার্বনের সাথে সিগমা বন্ড ফর্ম করলো, আবার এই কার্বন আরো 4টা কার্বনের সাথে সিগমা বন্ড ফর্ম করলো, একটা হইছে, দুইটা হইছে, তিনটা, 4টা। আবার এই কার্বনটা তো করছেই, এই কার্বন মনে করো আরো 4টা সিগমা বন্ড ফর্ম করলো, এই কার্বন আরো 4টা করলো, এই কার্বন আরো 4টা করলো, আবার যে রেজাল্টিং কার্বন গুলা পাইতেছে ওগুলো আবার 4টা করে করলো, আবার এইটার সাথে এইটা বন্ড করলো। তো এইরকম কইরা যে কাঠামোটা পাও, সেই কাঠামোটাকে বলতেছি আমরা হীরক কাঠামো। কি? হীরক বা ডায়মন্ড কাঠামো। ঠিক আছে, আমি তোমাকে একটা চিত্র অ্যাড করে দিচ্ছি যে হীরক কাঠামোটা কেমন হয়। তো মেইনলি কি হয়, এই যে মনে করো একটা কার্বন পরমাণু, এই কার্বন পরমাণু 4টা কার্বন পরমাণুর সাথে অ্যাডেড থাকে, মানে এক হীরক খণ্ডে একটা কার্বন পরমাণু 4টা কার্বন পরমাণুর সাথে 4টা সিগমা বন্ড গঠন করে। তাহলে হীরক খণ্ডে প্রতিটি
কার্বন পরমাণু 4টি কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ড গঠন করে যুক্ত থাকে এবং বৃহৎ আকৃতির জ্যামিতিক গঠন সৃষ্টি করে। ঠিক আছে, আমি তোমাকে ছবিটা অ্যাড করে দিচ্ছি। দেখো অ্যাড করা হয়েছে। এই যে সেন্ট্রালে দেখো এক একটা কার্বন আছে, এই যে কার্বন, এটা 4টা করে কার্বনের সাথে যুক্ত, এইটা আবার 4টা কার্বনের সাথে যুক্ত, এইটা আবার 4টা কার্বনের সাথে যুক্ত। এমনি এমনি কইরাই আসলে আমার কি হচ্ছে, আমার ডায়মন্ডের কাঠামো গঠন হইতেছে। এই যে এটা দেখতে পাচ্তেছো, এটা হলো ডায়মন্ডের আর কি কি বলে ওই যে কেলাস, বুঝতে পারছি। আচ্ছা, চিনিরও কেলাস গঠন হয়, চিনির কেলাসটা গঠন হয় সিলিকন ডাইঅক্সাইডের মতো করে। ঠিক আছে, তো চিনির কেলাসটা আমি দেখাইলাম না, আর ওটা দেখানোর দরকার নাই, আমার এটা একটু দরকার ছিল, তো এটা দেখানোর দরকার ছিল। এখান থেকে আমি 2টা কোয়েশ্চেন করব, একটু পরে কোয়েশ্চেনগুলো করব। একটা কোয়েশ্চেন হলো যে একটা জিনিস জেনে রাখো, হীরক কিন্তু পিওর কার্বন, পিওর কার্বন মানে একদম খাঁটি কার্বনের ভিতর খালি কার্বনই আছে। ঠিক আছে, হীরকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি। অনেক বেশি, কারণ কি সে ওই যে কি করছে, আমার কেলাস টাইপের গঠন গঠন মানে একটা গঠন তৈরি করছে। হীরকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি, তাই না? এরপরে আর একটা জিনিস, হীরক কিন্তু সবচেয়ে শক্ত অধাতু, সবচেয়ে শক্ত অধাতু। কারণ কি, ওই যে তার আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেড়ে যায়, এই যে এইরকম কেলাস গঠনের কারণে তার আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেড়ে যায়। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আমরা দেখি আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত সমযোজী যৌগ। এখানে একটা কথা সাধারণত লেখা উচিত, রেকর্ডিং অন আছে। সাধারণত সমযোজী যৌগ অপেক্ষা বেশি। কারণ কি? কারণ হলো আয়নিক যৌগসমূহ যে আছে তাতে কি থাকে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ, স্থির বৈদ্যুতিক আকর্ষণ থাকে। আর আয়নিক যৌগসমূহ কি করে, কেলাসও গঠন করে। কেলাস এমন ভাবে গঠন করে যেন তার আকর্ষণের মানটা ম্যাক্সিমাইজ হয় আর বিকর্ষণের মানটা মিনিমাইজ হয়। কারণ আমরা দেখছিলাম স্থির বৈদ্যুতিক আকর্ষণে কিন্তু বিকর্ষণ মানে একটা আয়নিক যৌগের মধ্যে কিন্তু আয়নিক যৌগের অণুসমূহের মধ্যে কিন্তু আকর্ষণও সম্ভব, বিকর্ষণও সম্ভব। তো কেলাস গঠনের সময় আয়নিক যৌগের অণুসমূহ মানে কি বলে আয়ন সমূহ এমন ভাবে বিন্যস্ত হয় যে আকর্ষণ ম্যাক্সিমাইজ হয়, মানে সর্বোচ্চ হয়, আর বিকর্ষণ মিনিমাইজ হয় মানে সর্বনিম্ন হয়। এই কারণে আয়নিক যৌগের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান অনেক বেড়ে যায়। এই 2টা কারণে আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেড়ে যায়। ঠিক আছে, একটু ছোট করে ফেলে এই পার্টটুকুকে। তো আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে গেলে কি হয়, অণুকে কি বলে অবস্থার পরিবর্তন করতে, মানে কি কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্পে যাইতে পরিবর্তন করতে বেশি তাপ প্রয়োজন হয়। ফলে কি হয়,
ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আমি কিন্তু একটা ফ্লো চার্টের মাধ্যমে সুন্দর করে বুঝাই দিলাম। হ্যাঁ, আয়নিক যৌগসমূহের কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এখন আমরা দেখি সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন সাধারণত কম হয়। সমযোজী যৌগে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ থাকে। আর সাধারণত কেলাস গঠন করে না। এইসব কারণে অণুর অবস্থার পরিবর্তনে প্রয়োজনীয় তাপ কম হয়, ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এটার কিন্তু ব্যতিক্রম আছে, এই যে এই কাহিনীর ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কারা? যারা কেলাস গঠন করে। যারা কেলাস গঠন করে, যেমন আমি উদাহরণের স্বরূপ কি দিতে পারি? ডায়মন্ড, হীরকখণ্ড ছিল, সিলিকন ডাইঅক্সাইড, চিনি। ব্যতিক্রম, এটা কিন্তু ব্যতিক্রম। এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কারণ এরা কিন্তু কেলাস গঠন করছে না। যারা সাধারণত কেলাস গঠন করে না তাদের মধ্যে আর কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি মানে কি বলে কম হয়। আবার কিছু কিছু আছে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, যাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তাদের আন্তঃআণবিক আকর্ষণ তুলনামূলক বেশি হয়। একটু বুঝায় বলি। মনে করো দুইটা সমযোজী যৌগ, এখান থেকে একটা কোশ্চেন করা যাইতে পারে যে কালকে যেটা দেখাইছিলাম না, যে সালফার ও অক্সিজেন একই গ্রুপের হওয়া সত্ত্বেও H2O তরল এবং H2S গ্যাস কেন? এরকম একটা কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, তো এটার ব্যাখ্যা কিভাবে দিব? H2S একটি অপোলার সমযোজী যৌগ। অপোলার সমযোজী যৌগ, কারণ এখানে হাইড্রোজেন ও সালফারের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম। এ কারণে যারা অপোলার সমযোজী যৌগ তাদের মধ্যে থাকে কি? লন্ডন ফোর্স। H2S এ লন্ডন বল বিদ্যমান থাকে, যা অত্যন্ত দুর্বল। তাই H2S গ্যাস। আর আমার H2O কি? H2O একটি পোলার সমযোজী যৌগ। তারপরে কি করবা? কেননা হাইড্রোজেন ও অক্সিজেন এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কত? হাইড্রোজেনের 2.1, অক্সিজেনের 3.5 বা 1.4। ঠিক আছে, তারপরে এটা স্ট্রাকচারও দেখায় দিবা। এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তো অক্সিজেনের দিকে কি ইলেকট্রন টান দিবে না? ইলেকট্রন টান দিবে কি অক্সিজেনের দিকে। তো দেখো দুইটা কিন্তু বাঁকা, তো দুইটা ডাইপোল কি হবে? নাকচ হবে না। এখানে কিছু নিট ডাইপোল থাকবে, সেটা বুঝাইছিলাম ওই যে পোলার যৌগ বোঝানোর সময়। তো এই চিত্রটা দিবা। হ্যাঁ,
এ কারণে হাইড্রোজেন H2O হাইড্রোজেন বন্ধন গঠন করে। একটি H2O মানে পানি, H2L লিখি তাহলে, হ্যাঁ H2L, আচ্ছা পানি লিখি। একটি পানি বলতে H2O লিকুইড বুঝবা, হ্যাঁ। পানির অণুতে সর্বোচ্চ 4টি হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারে। দেখাই, এই যে আমার অক্সিজেন, এইচ গুলা ডেল প্লাস, অক্সিজেনটা 2 ডেল মাইনাস। তো এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেনের কি হইতে পারে, কি বলে হাইড্রোজেন বন্ধন গঠন হইতে পারে, দুইটা হাইড্রোজেনের পারে, কারণ 2 ডেল মাইনাস। ওকে, এটা ডেল প্লাস, এটা ডেল প্লাস, এটা 2 ডেল মাইনাস, এটা 2 ডেল মাইনাস, ডেল প্লাস, ডেল প্লাস। আবার এই হাইড্রোজেনের সাথে আরেকটা অক্সিজেনের হইতে পারে, এই হাইড্রোজেনের সাথে আরেকটা অক্সিজেনের হইতে পারে। আরে জায়গা শর্ট পড়ে গেল, সরি, একটু মুছে ছোট করে আঁকি, এটা একটু বাঁকা করে দিই তাহলে আমার সুন্দর হবে, স্পেসে এঁটে যাবে। অক্সিজেন এর সাথে দুইটা হাইড্রোজেন, এই যার একটা অক্সিজেন এর সাথে দুইটা হাইড্রোজেন। এই চিত্রগুলা কিন্তু দেখাবা যদি এই কোশ্চেন আসে কোনোদিন। 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস। এ কারণে H2O এর আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেড়ে যায়। কারণ কি, হাইড্রোজেন বন্ড লন্ডন বল থেকে শক্তিশালী। আকর্ষণ বলের মান বেড়ে যায়, তাই H2O তরল। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো চলো এখন আমরা দ্রবণীয়তা সম্পর্কে একটু জানি। আচ্ছা, দ্রবণীয়তা সম্পর্কে জানার আগে আমি তোমাকে বলে রাখি, দ্রবণ কি? দ্রবণ হইল দ্রব আর দ্রাবক এর একটা সমসত্ব মিশ্রণ। দ্রব আর দ্রাবকের একটা সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ কি? যে মিশ্রণে উপাদান সমূহ সহজে পৃথক করা যায় না। এবং যায় না, এবং খালি চোখে দেখা যায় না, খালি চোখে উপাদান বোঝা যায় না। যেমন তুমি যদি পানির ভিতরে সোডিয়াম ক্লোরাইড বা লবণ মিশাও, তাহলে কি তুমি বুঝতে পারবা মিশানো হয়ে গেলে পরে যে সোডিয়াম ক্লোরাইড আছে এর ভিতরে? না কিন্তু, হ্যাঁ। তাহলে দ্রবণ হইল এক দ্রব আর দ্রাবকের একটা সমসত্ব মিশ্রণ, যার মধ্যে উপাদান সমূহকে, মানে সমসত্ব মিশ্রণ কি, যার মধ্যে উপাদান সমূহকে সহজে পৃথক করা যায় না, আর খালি চোখে তুমি কি করতে পারবা না, উপাদানগুলোকে বুঝতে পারবা না। ভালো কথা। তো বলছে আয়নিক যৌগ সমূহ অপোলার দ্রাবকে অদ্রবণীয়। আচ্ছা, দ্রবণীয় হইতে হইলে কি করতে হবে? দ্রবণীয় মানে একটা দ্রাবকের ভিতর একটা দ্রবকে তুমি দিলে পরে সে সুন্দর মতো একটা সমসত্ব মিশ্রণ তৈরি করবে। এইটা দ্রবণীয় মানে হলো এইটা বোঝায়। এখন কে দ্রবণীয় হয়, কে কোথায় দ্রবণীয় হয়? দ্রবণীয় হতে হলে আয়নিক যৌগের আয়নগুলোকে চার দিক থেকে বেষ্টিত করে স্টেবল বা স্থিতিশীল করতে
ঠিক আছে। যদি কোনো আয়নিক যৌগ দ্রবীভূত হইতে হয় তাহলে বা দ্রবণীয় হইতে হয় তাহলে আয়নিক যৌগের আয়নগুলোকে চারদিক থেকে বেষ্টিত করে স্টেবল করতে হয়। তো পোলার দ্রাবকে, প্রথমে পোলার দ্রাবকের কথা বলি। পোলার দ্রাবকে আয়নিক যৌগের সাথে পোলার দ্রাবকের আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন দেখা যায়, যেটা গতকাল দেখানো হয়েছে। ইন্টারঅ্যাকশন দেখা যায়। দেখো কিরকম ইন্টারঅ্যাকশন হয়। যেমন মনে করো একটা আয়নিক যৌগ এ বি, এটাকে যখন তুমি ভাঙবা, ভেঙে তুমি একটা এ প্লাস পাবা, বি মাইনাস পাবা। মনে করো এই হলো এ প্লাস একটা আয়ন। তো একটা পোলার দ্রাবক নিলাম আমি, এটা হলো একটা আয়নিক যৌগ, আয়নিক কম্পাউন্ড। আর একটা পোলার দ্রাবক আমি নিলাম ধরো H2O। ঠিক আছে, H2O কে যদি আমি সুন্দর করে ভেঙে লিখি এরকম, এটা কি আমার পোলার দ্রাবক। এখানে 2 ডেল মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, এইটা হলো আমার পোলার দ্রাবক। তো কি করবে পোলার দ্রাবক, এই প্লাস প্রান্তটাকে এর যে নেগেটিভ প্রান্ত আছে সেটা সুন্দর করে ঘিরে ফেলবে। চিত্রটা আঁকবা এইভাবে। চিত্রটা কিন্তু শেখা ইম্পর্টেন্ট, বুঝছো? আমি কিভাবে আঁকলাম একটু স্টেপ ফলো করো। ডেল প্লাস, ডেল প্লাস, ডেল প্লাস, ডেল প্লাস, ডেল প্লাস, ডেল প্লাস। আর অক্সিজেনের 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস, 2 ডেল মাইনাস। তাহলে পোলার দ্রাবক পানি, আচ্ছা ঋণাত্মক আয়নেরটাকে দেখায়নি। বি মাইনাসেরটা কি করে, ওকে কি ঘিরবে, পজিটিভ আয়নগুলা। এই যে আমার পজিটিভ আয়ন, পজিটিভ আয়নগুলো দুইটা করে এভাবে দিয়ে নিবা, বুঝছো? পজিটিভ প্রান্তগুলো আর কি, পজিটিভ পোলগুলা। পোলার দ্রাবকের পজিটিভ পোল কে ছিল, হাইড্রোজেন। এভাবে দিয়ে নিয়ে তারপরে অক্সিজেন মিলিয়ে দিবা। সুন্দর হলো না এটা? আর একটু সুন্দর করে আঁকা সম্ভব তো তোমরা আঁকো। 2 ডেল মাইনাস এইখানে সবগুলো অক্সিজেনে, আর এখানে ডেল প্লাস, 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 ডেল প্লাস। ডেল প্লাসটা এই যে এরকম, এরকম দিয়ে একটা প্লাস। ঠিক আছে। আচ্ছা, তো পোলার দ্রাবক পানি আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া দ্বারা তার বিপরীত পোল, বিপরীত পোল মানে ধনাত্মক চার্জের জন্য ঋণাত্মক পোল। ঠিক আছে, পোল দ্বারা বেষ্টিত করে ফেলে। এ কারণে আয়নিক যৌগসমূহ সাধারণত পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। ঠিক আছে, এরকম করে বেষ্টিত করে ফেলে। তো আয়নিক যৌগ এই কারণে কি হয়, পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। একটা ব্যতিক্রম আছে, একটা না কিছু ব্যতিক্রম আছে। তোমাদের বইতে একটা ব্যতিক্রমের কথা স্পষ্ট করে লেখা আছে। ব্যতিক্রম এজিসিএল। এজিসিএল সিলভার ক্লোরাইড পানিতে দ্রবণীয় নয়। ঠিক আছে, সিলভার ক্লোরাইড পানিতে দ্রবণীয় নয়। এটার বিভিন্ন কারণ আছে, এই কারণটা তোমাদের লেভেলে ব্যাখ্যা করা সম্ভব না।
ঠিক আছে, তাই আমি ব্যাখ্যা করলাম না, বইতে জাস্ট লিখছে উদাহরণটা, তাই আমি উল্লেখ করে গেলাম। ঠিক আছে, সিলভার ক্লোরাইডটা পানিতে দ্রবণীয় নয়। ঠিক আছে, এখন তাহলে আয়নিক যৌগসমূহ নন পোলার দ্রাবকে কেন অদ্রবণীয়? অপোলার দ্রাবকে কি হয়? সরি, অপোলার দ্রাবকে আয়নিক যৌগের ধনাত্মক ও ঋণাত্মক আয়নকে বেষ্টিত করার জন্য বিপরীত পোল থাকে না, তাই আয়নিক যৌগসমূহ অপোলার দ্রাবকে অদ্রবণীয়। ব্যাখ্যা করতে পারছি আমি? হ্যাঁ, তাহলে চলো এখন নেক্সটে যাই। নেক্সটে বলছে অপোলার সমযোজী যৌগসমূহ অপোলার দ্রাবকে দ্রবণীয়, পোলার সমযোজী যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়। একই ধরনের ব্যাখ্যা। ঠিক আছে, তো চলো পোলারের কথা আগে বলি। পোলার সমযোজী যৌগগুলো কিভাবে পোলার দ্রাবকে দ্রবণীয়? তো মনে করো পোলার সমযোজী একটা যৌগ নিলাম আমি, HCl। ঠিক আছে, না HCl না, HF নেই, HF নিলাম। হ্যাঁ, HF কিভাবে মনে করো পানিতে দ্রবণীয়, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। পানি, আরেকটা কি পানি, এটা যদি আমি বন্ধন ভেঙে লিখি দেখো এরকম হবে না, HF আর OH2 নাকি? তো হয় কি, এই যে HF গুলা আছে, এই Fটা পার্শ্ববর্তী পানির একটা অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে। এর সাথে আবার আমার এই HF থাকে, এর সাথে পার্শ্ববর্তী একটা পানির অণু হাইড্রোজেন বন্ধন গঠন করে। সরি, ভুল আঁকাইছি, এখানে আর একটা অণু আসবে, হাইড্রোজেন বন্ধন গঠন করে। বুঝতে পারতেছো কি হয়? তাহলে এটার সাথে সামনে কি আর একটা অক্সিজেন, সরি অক্সিজেন ছিল। হ্যাঁ, ঠিক আঁকাইছি। HF এর সাথে, দাঁড়াও এটা দরকার নেই, আমি আবার বলি, আস্তে আস্তে গোলায় ফেলতেছিলাম। HF এর সাথে এই ফ্লোরিন কি ঋণাত্মক, ঋণাত্মক ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এর সাথে এই ডেল প্লাসটা একটা কি করলো, হাইড্রোজেন বন্ধন ফর্ম করলো। ঠিক আছে, কারণ আমরা জানি হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন ফর্ম হয়। আবার এই অক্সিজেনের সাথে পার্শ্ববর্তী আরেকটা HF এর ডেল প্লাসটা কি হইলো, হাইড্রোজেন বন্ধন ফর্ম করলো। এখানে আরেকটা ডেল প্লাস 2 ডেল মাইনাস। বুঝতে পারছো? তাহলে সমযোজী পোলার সমযোজী যৌগসমূহ হাইড্রোজেন বন্ড গঠন করার মাধ্যমে দেখো বেষ্টিত হয়ে যাইতেছে। প্রত্যেকটা হাইড্রোজেন ফ্লোরাইড অণু দুইটা পানির অণু দ্বারা বেষ্টিত হয়ে যাইতেছে, তাই না? এই পাশে একটা আঁকি নেই, আমি আইকা দিই, তাইলে মনে হয় বুঝতে সুবিধা হয়। দেখো, টু ডেল মাইনাস ডেল প্লাস ডেল প্লাস। তো এই কারণে কি দেখো প্রত্যেকটা হাইড্রোজেন ফ্লোরাইড অণু বেষ্টিত হয়ে যাইতেছে। তো এই কারণে হাইড্রোজেন ফ্লোরাইড আর কি পানিতে দ্রবণীয়। তাহলে পোলার সমযোজী যৌগসমূহ হাইড্রোজেন বন্ড বা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনও থাকতে পারে। ঠিক আছে, কারণ তো পানি তো একমাত্র পোলার সমযোজী যৌগ না। মনে করো HCl ও তো পোলার, HCl ও তো ডাইপোল সৃষ্টি হবে, ডেল মাইনাস ডেল প্লাস সৃষ্টি হবে। ঠিক আছে,
তো HCl এও তো দ্রবণীয়তা ব্যাখ্যা করা লাগতে পারে। এখন HCl এর জন্য তো তুমি আর হাইড্রোজেন বন্ড বলতে পারবা না, তাই না? এই কারণে আমি তোমাকে বলতেছি, ছয়টা থাকবে, এই কারণে আমি তোমাকে বলতেছি যে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনও হইতে পারে। ঠিক আছে, একই একই ধরনের, কিন্তু হাইড্রোজেন বন্ড আর ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন কিন্তু অলমোস্ট সেম। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডটা একটু বেশি শক্তিশালী, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা একটু কম শক্তিশালী। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরো এই একই ধরনের, মনে করো তোমাকে ব্যাখ্যা করতে বললো মিথানল পানিতে দ্রবণীয়, ব্যাখ্যা করো। আচ্ছা, মিথানল দেখতে কেমন জানো? তোমরা একাদশ অধ্যায়ে যে পড়বা, মিথানল হলো এই যে এইটা CH3OH। ঠিক আছে, আর যদি আমি একদম ভেঙে গাঠনিক সংকেত আকারে লিখি, তুমি জাস্ট দেখো, এটা একাদশ অধ্যায় পড়লে পরে একদম ক্লিয়ার হবে। তো মিথানল এর, এটা হলো মিথানল গাঠনিক সংকেত। দেখো একটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ডেড, তিনটা, আর একটা অক্সিজেন বন্ডেড। তো তিনটা হাইড্রোজেন, একটা অক্সিজেনের সাথে আবার একটা হাইড্রোজেন বন্ডেড। ঠিক আছে, গাঠনিক সংকেত এইটা। তো আমি এইটাকে মানে এই CH3 কে এইভাবেই রেখে আমার দেখানোর সুবিধার্থে OH টাকে ভেঙে নিব। দেখো CH3OH, আচ্ছা ভেঙে নিতে চাইছিলাম, সরি। OH, এই হাইড্রোজেনের সাথে পানির একটা অক্সিজেনের কি হবে? হাইড্রোজেন বন্ড গঠিত হবে। আবার এই হাইড্রোজেনের সাথে, তারাও এটাকে একটু উপরে উঠায় দিই, এই হাইড্রোজেনের সাথে এই যে অক্সিজেনটা ছিল ওর কিন্তু হাইড্রোজেন বন্ড একটা গঠিত হইতে পারে। আর CH3টাকে নিচে দিই, নিচে দিছে, এটাও তাহলে নিচেই দিই CH3। আবার ওর সাথে পার্শ্ববর্তী একটা পানির অণুর অক্সিজেনের হাইড্রোজেন বন্ড গঠিত হইতে পারে। আবার ওর সাথে পার্শ্ববর্তী একটা মিথানলের হাইড্রোজেন বন্ড গঠিত হইতে পারে। বুঝতেছো? দেখো, আচ্ছা মিথানলের সাথে মিথানলে দিয়ে ফেলছি, সরি। পার্শ্ববর্তী একটা পানির অণুর বন্ড গঠিত হইতে পারে। 2 ডেল মাইনাস ডেল প্লাস, এখানে ডেল প্লাস ডেল মাইনাস, কারণ এই বন্ডটা পোলার, এই বন্ডটা কিন্তু পোলার না। দেখো CH3 বন্ডটা কিন্তু পোলার না, পোলার হলো O আর H বন্ডটা। হাইড্রো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা, ওইটা পোলার, কারণ এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি। আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অত না, সেই কারণে এই বন্ডটা পোলার না, পোলার হলো এইটা। তাই এখানে ডেল প্লাস ডেল মাইনাস দেওয়া হয়েছে। ডেল প্লাস, আচ্ছা ডেল প্লাস উল্টা দিয়ে ফেলছি, সরি। অক্সিজেন তো বেশি তড়িৎ ঋণাত্মক, তাই ওইটার ভিতরে ডেল মাইনাস যাবে অ্যাকচুয়ালি। ডেল মাইনাস ডেল প্লাস, মাইনাস প্লাস, 2 ডেল মাইনাস ডেল প্লাস আর একটা ডেল প্লাস। দেখো বোঝা গেছে, এখানে ডেল প্লাস। তো এইভাবে হাইড্রোজেন বন্ড গঠনের মাধ্যমে মিথানল পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, সেম ভাবে ইথানলও পানিতে দ্রবীভূত হয়। ইথানলের সংকেতটা কি? ইথানল হলো এই যে এরকম CH3CH2OH, এটা হলো ইথানল। ওকে, এটা হলো ইথানল, ইথানল। তো এটার জন্য তুমি ব্যাখ্যা করো যে ইথানল, হ্যাঁ সেম ভাবে হাইড্রোজেন বন্ড দেখায় ব্যাখ্যা করবা, পানিতে দ্রবণীয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো কয়েকটা কোশ্চেন কিন্তু আমি দেখায় দিলাম যে পোলার সমযোজী যোগ, এগুলো খ নাম্বারের কোশ্চেন হইতে পারে। আচ্ছা, তো এই পোলার গুলো আবার অপোলারে অদ্রবণীয় কেন? তো পোলার সমযোজী যৌগগুলো অপোলার দ্রাবকে অদ্রবণীয়, কারণ অপোলার দ্রাবকে তো কোনো পোল নাই, সে হাইড্রোজেন বন্ধন গঠন করবে কার সাথে? তাহলে
এই কারণে মানে বেষ্টিত হইতে পারে না, অপোলার দ্রাবকে পোলার সমযোজী যৌগসমূহ বেষ্টিত হইতে পারে না, সেই কারণে আর কি পোলার সমযোজী যৌগগুলো অপোলার দ্রাবকে অদ্রবণীয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি জানি অপোলার সমযোজী যৌগসমূহ, এখন এটা নিয়ে আলোচনা করব। রেকর্ডিং অন আছে কিনা একটু চেক দিই। আচ্ছা, অপোলার সমযোজী যৌগের সমূহের মধ্যে কোন ধরনের ইন্টারঅ্যাকশনস থাকে? লন্ডন বল থাকে না? তো দুইটা অপোলার যৌগের মধ্যে লন্ডন বল আছে, তো এই লন্ডন বলটাকে অনেক দুর্বল, তাই লন্ডন বল দুইটা, একটা আর একটা, মনে করো এ একটা যৌগ বি একটা যৌগ, এইখানেও লন্ডন ফোর্স আছে, এইখানেও লন্ডন ফোর্স আছে, তো এই দুইটা লন্ডন ফোর্সই তো দুর্বল, তো এই লন্ডন ফোর্সগুলো রিপ্লেসেবল, মানে বি দ্বারায় সহজে বেষ্টিত হইতে পারে, তো সেই কারণে কি হয়, অপোলার সমযোজী যৌগসমূহ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় বা দ্রবণীয় হয়। তাহলে কি লন্ডন বলের কারণে নন পোলার কোভ্যালেন্ট, ইংরেজিতে লিখলাম, কম্পাউন্ড গুলো নন পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। এখান থেকে দেখো একটা জিনিস কিন্তু আনা যায়, একটা মানে দ্রবণীয়তার একটা জেনারেলাইজড কথা লেখা যায় দ্রবণীয়তার জন্য, লাইক ডিজলভস লাইক, মানে যে যেরকম সে সেরকম দ্রবকে দ্রবীভূত করবে। যেমন নন পোলার কাকে করে? নন পোলারকেই করে। পোলার পোলারকে করে। আয়নিক গুলা পোলার দ্বারা দ্রবীভূত হয়, পোলার মানে কি পোল আছে, আয়নিক গুলার মধ্যে তো পোল আছে, তো এই কারণে লাইক ডিজলভস লাইক। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে বৈশিষ্ট্য, আয়নিক যৌগসমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, এটার ব্যাখ্যা করতে গেলে আমাকে জানতে হবে বিদ্যুৎ পরিবহন করতে গেলে কি লাগবে। বিদ্যুৎ প্রবাহ মানে হইল, বিদ্যুৎ প্রবাহ মানে হইল ইলেকট্রন অর আয়ন এর প্রবাহ। তাহলে প্রবাহ মানে কি? ইলেকট্রন আর আয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে, মানে মুভেবল ইলেকট্রন থাকতে হবে, মানে কি মুভেবল ইলেকট্রন বা আয়ন লাগবে। ঠিক আছে, একটু রেকর্ডিং চেক করি, হ্যাঁ অন আছে। এই মুভেবলের বাংলাটা হলো মুক্ত, তাহলে মুক্ত ইলেকট্রন বা আয়ন থাকা লাগবে তড়িৎ প্রবাহ হইতে গেলে। এখন কোনো আয়নিক যৌগ যখন কঠিন অবস্থায় থাকে, আয়নিক কম্পাউন্ড, লেটস সে কম্পাউন্ড লেটস সে কঠিন অবস্থায় আছে, তখন তার মধ্যে কি থাকবে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ আর নির্দিষ্ট কেলাস আকৃতি বা নির্দিষ্ট কেলাস গঠন। তো এর কারণে কি হয়, মুক্ত আধান পাওয়া যায় না, কারণ কি একটা আধান কি আমরা সোডিয়াম ক্লোরাইডের জন্য দেখছিলাম যে একটা আধান, একটা সোডিয়াম প্লাস 6টা ক্লোরিন মাইনাস দ্বারা আবদ্ধ থাকে, তাহলে কি আবদ্ধ থাকে, তার মানে কি মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন তো পাবাই না, মুক্ত আয়ন আর কি পাওয়া যায় না। আয়নিক যৌগে তো আয়ন পাবা না, আয়নিক যৌগে তো আর ইলেকট্রন পাবা না, তো মুক্ত আয়ন থাকে না। তো কঠিন অবস্থায় কি মুক্ত আয়ন থাকে না। যখন আয়নিক যৌগ কঠিন অবস্থায় থাকে তখন এর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলা নির্দিষ্ট একটা কেলাস গঠন থাকে, তো সেই কেলাস গঠনের কারণে এটা কি মুক্ত অবস্থায় মুক্ত আয়ন পাওয়া যায় না, মুক্ত আয়ন পাওয়া যায় না, তো এই কারণে বিদ্যুৎ পরিবহন করে না। তো আয়নিক যৌগ কেন কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না বুঝতে পারছি। যখন তুমি আয়নিক যৌগকে গলানো হয়, আয়নিক কম্পাউন্ড মনে করো গলিত অবস্থা, গলিত অবস্থায় মনে করো আমি সোডিয়াম ক্লোরাইডকে গলাইলাম, তাহলে এটাকে গলাইলে আমরা সোডিয়াম প্লাস পাবো আর ক্লোরিন মাইনাস পাবো।
কোনো কিছুকে গলাইলে বা দ্রবীভূত করলে সেটা আয়নে বিভক্ত হয়ে যায়। তাহলে সোডিয়াম প্লাস আয়ন পাচ্ছি, ক্লোরিন মাইনাস আয়ন পাচ্ছি। এখন তো আর আয়নগুলো কি কি মানে কি বলবো, নির্দিষ্ট কেলাসাকার গঠনে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণে, মানে নির্দিষ্ট কেলাসাকার গঠনে আবদ্ধ নাই। যখন তুমি গলাও কেলাস ভেঙে যায়, ঠিক আছে, তখন তুমি যা মুক্ত আয়ন পাওয়া যায়, তখন যায় বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, আচ্ছা এখন আর কম্পাউন্ড বানান বারবার ভুল লিখতেছি। আচ্ছা রেকর্ডিং চেক করি একটু। হ্যাঁ অন আছে, সরি। আরেকটা কেস, সেটা কি, আয়নিক কম্পাউন্ড বা যৌগ যখন দ্রবীভূত অবস্থায় রাখি। দ্রবীভূত রাখলেও কি, দ্রবীভূত করতে গেলেও তো কেলাস ভেঙে যায় না? কেলাস ভেঙে গেলে কি মুক্ত আয়ন পাওয়া যায়, তখন কি হয়, সেম কাজই হয়, বিদ্যুৎ পরিবহন করে। তো আয়নিক যৌগসমূহকে যখন তুমি গলিত বা দ্রবীভূত করো তখন কেলাসটা ভেঙে যায়, তখন মুক্ত আয়ন পাওয়া যায়, এই কারণে তারা তখন বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, তাহলে আয়নিক যৌগসমূহ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় কেন বিদ্যুৎ পরিবহন করে বুঝতে পারছি। তো চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে বলছে সমযোজী যৌগসমূহ সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। সাধারণত কথাটা আছে, একটু খেয়াল করো, সাধারণত। আসলে মেইনলি বলা উচিত ছিল অপোলার সমযোজী যৌগসমূহ সাধারণত বিদ্যুৎ পরিবহন করে না। অপোলার সমযোজী, তো এর মধ্যে কোনো পোল নাই, পোল নাই, তাই দ্রবীভূত হওয়ার সময় কোনো পোল সৃষ্টি হয় না। দ্রবীভূত হলেও নর্মাল থাকা অবস্থায় তো কোনো পোল সৃষ্টি হবেই না, সাধারণ অবস্থায় তো পোল সৃষ্টি হওয়ার চান্সই নাই, মানে সাধারণ অবস্থায় তো এমনিই আবদ্ধ থাকবে। সাধারণ সাধারণ অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় মুক্ত মুক্ত আধান পাওয়া যায় না, তাই কি বিদ্যুৎ পরিবহন করে না। এক্সেপশন আছে, একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা একটু পরে আলোচনা করতেছি। এক্সেপশন আছে, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা হইলো পোলার সমযোজী যেগুলা, এগুলার পোল আছে, সাধারণ অবস্থায় তো আবদ্ধ থাকে, আয়ন পাবা না। সাধারণ অবস্থায় নো আয়ন, তার মানে নো বিদ্যুৎ, কোনো বিদ্যুৎ পরিবহন হবে না। কিন্তু যখন দ্রবীভূত করবা, দ্রবীভূত অবস্থায় পার্শিয়াল পজিটিভ মানে আংশিক ধনাত্মক, আর পার্শিয়াল নেগেটিভ মানে আংশিক ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়, ফলে বিদ্যুৎ প্রবাহ হইতে পারে, বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, প্রবাহিত হতে পারে। এখন যেটা এক্সেপশনের কথা বললাম সেটা হলো গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু অপোলার সমযোজী, কিন্তু এটা কিন্তু আবার বিদ্যুৎ পরিবহন করে। এটা কেন বিদ্যুৎ পরিবহন করে সেটা ডিপেন্ড করে এর স্ট্রাকচারের উপর। চলো আমরা এটা স্ট্রাকচারটা দেখি। গ্রাফাইট মূলত কার্বনের একটি রূপভেদ, বলছিলাম কার্বনের দুইটা রূপভেদ পড়বে, এটা হলো সেকেন্ডটা। গ্রাফাইট মূলত কার্বনের একটি রূপভেদ। রেকর্ডিং অন আছে। কার্বন ইলেকট্রন বিন্যাস করি 6, 1s2 2s2 2p2। হুন্ডের নিয়মে করলে এরকম, না যখন কার্বন একটু উত্তেজিত হয় তখন কেমন হয়, 1s2 2s1 হয়ে যায়, আর 2p3 হয়ে যায়, তাই না? অনেকক্ষণ ধরে দেখে আসতেছে এটা।
তো কার্বন যদি এই তিনটা অযুগ্ম দিয়ে অপর তিনটা কার্বনের সাথে যুক্ত হয়, মনে করো এই একটা কার্বন অ্যাটম এই একটা কার্বন অ্যাটমের সাথে যুক্ত হইল, এই আরেকটা কার্বন অ্যাটমের সাথে যুক্ত হইল, এই আরেকটা কার্বন অ্যাটমের সাথে যুক্ত হইল, তারপর এই কার্বন অ্যাটমটা দেখো একটার সাথে আছে, আরেকটার সাথে যুক্ত হইল, আরেকটার সাথে যুক্ত হইল, এই কার্বন অ্যাটমটা আবার এই একটার সাথে যুক্ত হইল, এই একটার সাথে যুক্ত হইল, এইটা আবার এই দিকে একটার সাথে এইদিকে একটার সাথে যুক্ত হইল। এরকম কইরা কইরা এটা দেখো কার্বন অ্যাটমগুলা ষড়ভুজ আকৃতির এরকম মানে কাঠামো গঠন করে, ষড়ভুজ আকৃতির কাঠামো। ঠিক আছে, ঠিক আছে। গ্রাফাইটের কাঠামো আসলে দেখতে এরকম, বুঝাইতে পারছি? আমি তোমাকে ছবিটা অ্যাড করে দিচ্ছি, দাঁড়াও। দেখো এই যে একটা কার্বন অ্যাটম, একটা দুইটা তিনটা কার্বন অ্যাটমের সাথে যুক্ত, এইভাবে এরা ষড়ভুজ আকৃতির লেয়ার গঠন করছে, গ্রাফাইট লেয়ার, আবার আরেকটা লেয়ার, আবার আরেকটা লেয়ার, তিনটা লেয়ার। তিনটা লেয়ার এখানে দেখাইছে, আর অসংখ্য লেয়ার থাকে, আর এদিকে আরো অসংখ্য বন্ধন থাকে, তাই না? তো এটা আমরা ইসের জন্য জানি, আর কি কি বলে এটাকে, কেলাস আকৃতির গঠনের জন্য জানি। তো এই যে একটা লেয়ারের মধ্যে সবগুলা কার্বন অ্যাটম কিন্তু সমযোজী বন্ধন দিয়ে গঠিত, মানে আচ্ছা লেখা দিই একটু, দাঁড়াও। গ্রাফাইট কাঠামো গঠনের সময় কার্বন তার যোজ্যতা স্তরের তিনটি ইলেকট্রন ব্যবহার করে তিনটি কার্বন এর সাথে সিগমা বন্ড বা সমযোজী বন্ধ, সিগমা সমযোজী বন্ধন গঠন করে, সিগমা বন্ড গঠন করে। ওকে, এবং একটি ইলেকট্রন কাঠামোতে থেকে যায় প্রত্যেকটা কার্বন অ্যাটমের জন্য। দেখো তাহলে অনেকগুলা কার্বন অ্যাটমের জন্য অনেকগুলা ইলেকট্রন, এই যে আচ্ছা অন্য কালার দেই, এই যে একটা ইলেকট্রন 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 ইলেকট্রন, মানে অনেক ইলেকট্রন থেকে যাবে, মানে এই কার্বন অ্যাটমে একটা ইলেকট্রনের সি মানে সাগর তৈরি হবে, বুঝতে পারছো? মানে এই যে লেয়ার আছে, একটা লেয়ারের মধ্যে ইলেকট্রনের সাগর তৈরি হবে, আর একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার ভ্যান ডার ওয়ালস ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হবে, মানে দুর্বল আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস, আরো যদি স্পেসিফিক্যালি বলি, লন্ডন ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হবে, লন্ডন ফোর্স। আর এইখানে কি, এই মানে একটা লেয়ারের মধ্যে কিন্তু সমযোজী বন্ধন, আর একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারে কি, একটা নির্দিষ্ট লেয়ারের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা আকৃষ্ট থাকে, আর একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের লন্ডন ফোর্স দেখা যায়, মানে খুবই দুর্বল আকর্ষণ বল। তাহলে এই কারণে গ্রাফাইটের ধর্মে কিছুটা চেঞ্জ দেখা যায়। কি কি ধর্ম চেঞ্জ দেখা যায়? দেখো, প্রথম ধর্ম এক, গ্রাফাইটে বিদ্যুৎ পরিবহন সম্ভব, কারণ এতে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, বুঝতে পারছি? মুক্ত ইলেকট্রন কিন্তু থেকে যাইতেছে, আমরা দেখাইছিলাম। ঠিক আছে, গ্রাফাইট গ্রাফাইট পিচ্ছিল, পিচ্ছিল কেন? কারণ দেখো একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের কি, লন্ডন ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড। তো এই লন্ডন ফোর্সটা খুবই দুর্বল, তো তুমি যদি একটা লেয়ারের ধাক্কা দাও, মনে করো এই লেয়ারটাকে এইদিকে ধাক্কা দিলা, ধাক্কা দিলা, তাহলে কি হবে? লেয়ারটা, এই লন্ডন ফোর্সকে তুমি যে ধাক্কা দিতেছো সেটা লন্ডন ফোর্স থেকে বেশি হবে, তাহলে এই লেয়ারটা সরে যাবে, সরে যাবে মানে কি, একটা লেয়ারের উপর দিয়ে গতিশীল হবে। তো সেক্ষেত্রে কি, মানে এটা পিচ্ছিল হইতেছে, মানে পিছলা হয়ে যাইতেছে। মানে যখন একটা লেয়ার আর একটা লেয়ারের উপর দিয়ে গতিশীল হইতে পারে, তখন আসলে পরমাণুটা, সরি, অণুটা পিচ্ছিল হয়ে যায়। ঠিক আছে, তো গ্রাফাইট পিচ্ছিল হয়, এই গ্রাফাইট পিচ্ছিল হয়, এই দুইটা বৈশিষ্ট্য গ্রাফাইটের রয়েছে। হ্যাঁ, এখন কথা হলো, গ্রাফাইট কি তুমি দেখছো? উত্তর হলো হ্যাঁ, তুমি দেখছো।
পেন্সিল আছে না, পেন্সিলের যে নিব, পেন্সিলের নিবটা গ্রাফাইটের তৈরি, গ্রাফাইট এর তৈরি। ঠিক আছে, তো পেন্সিলের নিব কিন্তু পিচ্ছিল করা লাগে, নাহলে কিন্তু খাতায় লিখতে কষ্ট হবে, তাই না? যদি খসখসা হয় তাহলে লেখা মজা পাবা না, মানে লিখতে আরাম হবে না। তো এই জন্য পেন্সিলের নিবে গ্রাফাইট ইউজ করা হয়। ঠিক আছে, এই যে গ্রাফাইটের এই ধর্মটার কারণে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু সমযোজী আর আয়নিক যৌগের বৈশিষ্ট্য শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখন চলো আমরা শুরু করি ধাতব বন্ধন। ঠিক আছে, প্রথমে চলো সংজ্ঞাটা দিয়ে নিই। একাধিক ধাতব পরমাণু যখন কাছাকাছি থাকে তখন তাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে ধাতব বন্ধন বলে। আচ্ছা, অ্যাকচুয়ালি সংজ্ঞাটা অ্যাকুরেট হয় নাই। আচ্ছা, সংজ্ঞাটা আমি একটু পরে তাহলে অ্যাকুরেট করে দিব, এই সংজ্ঞাটা লেখো না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে বুঝি ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়, তারপরে আমরা বলবো ধাতব বন্ধন কি, সংজ্ঞাটা বলবো। মনে করো এইটা একটা ধাতব খণ্ড, এটা কি একটা ধাতব খণ্ড, একটা ধাতব খণ্ড। ধাতব খণ্ডে কি অসংখ্য ধাতব পরমাণু থাকবে, অসংখ্য ধাতব পরমাণু থাকবে। এখন এখন ধাতু সমূহ এর কি বলে আয়নাইজেশন এনার্জি কম হয়, মানে কি আয়নীকরণ শক্তি কম হয়, ইলেকট্রন আসক্তি বেশি হয়, আর কি সর্বশেষ শক্তি স্তরে সাধারণত 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে। তো ধাতব পরমাণু কি এই 1, 2 বা 3টা ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। শেষ, কারণ কি তার আই কম ইয়ে বেশি, শেষ শক্তি স্তরের ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। ঠিক আছে, তো ধরো এই একটা ধাতু, এটা মনে করলাম আমি, ধরি কি ধরা যায় এটাকে, এটাকে ধরলাম আমি, ধরো ম্যাগনেসিয়াম ধাতুর একটা দণ্ড। ঠিক আছে, তাহলে কি হবে, অনেকগুলা ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে। তাহলে এক একটা ম্যাগনেসিয়াম পরমাণু কি করবে, 2টা করে ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে, তাই না? অনেকগুলা ম্যাগনেসিয়াম 2+ থাকবে এখানে। আমি কয়েকটা দেখাই, অনেকগুলা ম্যাগনেসিয়াম 2+ থাকবে, আমি কয়েকটা দেখাচ্ছি, হ্যাঁ। আর প্রত্যেকে কি 2টা ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রনকে আমি এই লাল কালি দিয়ে দেখো, এই নেগেটিভ সাইন দিয়ে দেখাচ্ছি, 2টা করে ইলেকট্রন। ঠিক আছে, তো আসলে হবে কি, এই ধাতব খণ্ডের মধ্যে এই ইলেকট্রনগুলা মুক্তভাবে বিচরণ করতে পারবে। ঠিক আছে, এই যে ইলেকট্রন ছেড়ে দিল, এদেরকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ডিলোকালাইজড ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, এরা মুক্তভাবে চলাচল করতে পারবে। এখন এই দেখো, একটা ধাতু প্লাস আর একটা ধাতু প্লাস, তাহলে তো এদের কি করার কথা, পরস্পরকে বিকর্ষণ করার কথা, বিকর্ষণ করে দূরে সরে যাওয়ার কথা, কিন্তু এরা একসাথে বন্ডেড আছে কিভাবে? দেখো, একটা ধাতুর সাথে একটা কি বলে ইলেকট্রনের আকর্ষণ বল কাজ করতেছে, আবার আরেকটা ধাতব ধাতব আয়নের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল কাজ করতেছে, আবার এটার সাথে এই ইলেকট্রনের আকর্ষণ বল, মানে প্রত্যেক ইলেকট্রনের সাথেই আকর্ষণ বল কাজ করতেছে ধাতব যে আয়নগুলোর আছে। তো এই যে ধাতব আয়ন আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা,
এইটা হইল ধাতব বন্ধন। ঠিক আছে, তো একটু একটু আগে যে সংজ্ঞাটা দিয়েছিলাম ওটার ভিতরে স্লাইটলি মিস্টেক ছিল। ধাতব বন্ধন হইল ধাতুর যে ধনাত্মক আয়নগুলো আছে তার সাথে যে ইলেকট্রনের যে আকর্ষণ সেইটাই হলো ধাতব বন্ধন। ঠিক আছে, তো চলো কিছু টার্ম আগে ক্লিয়ার করে পরে ধাতব বন্ধন নিয়ে একটু কথা বলি। সরি, দেখো প্রথম কথা হলো পারমাণবিক শ্বাস, অ্যাটমিক কোর। অ্যাটমিক কোর কোন ধাতব খণ্ডে ধাতব সরি ধাতুর পরমাণু সমূহ, আমার দেখি তোমার রেকর্ডিং চালু আছে, সমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নগুলোকেই পারমাণবিক শ্বাস বলে। ধাতব খণ্ডের পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলে। আরো কিছু টার্ম আছে, সেটা হলো মুক্ত ইলেকট্রন, বা এটার ইংরেজিটা বলে হলো ডিলোকালাইজড ইলেকট্রন। ধাতব খণ্ডে ধাতুর পরমাণুসমূহ যে ইলেকট্রন ত্যাগ করে সেগুলো সমগ্র ধাতব খণ্ডে মুক্তভাবে চলাফেরা করতে পারে, মুক্তভাবে চলাচল করতে পারে। এদেরকে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন বলে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, তাহলে এখন আমরা ধাতব বন্ধনের সংজ্ঞাটা দেখি না। ধাতব বন্ধন কোন ধাতব খণ্ডে ধাতব আয়ন বা সেটাকে পারমাণবিক শ্বাসও বলতে পারো ও মুক্ত ইলেকট্রন এর মধ্যে যে রাসায়নিক বন্ধন তৈরি হয়, রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়, তাকে ধাতব বন্ধন বলে। তার মানে ধাতব খণ্ডে আসলে এই যে এই আয়ন আর এই ইলেকট্রনের যে আকর্ষণ বল, ওই কারণে ধাতব খণ্ডে পরমাণুগুলো আর কি বন্ডেড থাকে। ওই দুইটার মধ্যে যে বন্ধন ওইটাকেই বলতেছি আমরা ধাতব বন্ধন। ঠিক আছে, তো ধাতব বন্ধনের থেকে আমরা ধাতুর কয়েকটা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে শিখব। তো চলো শুরু করি। 1 নাম্বার বৈশিষ্ট্য, ধাতু সমূহ সাধারণত বিদ্যুৎ সুপরিবাহী। ঠিক আছে, ধাতু সমূহ সাধারণত বিদ্যুৎ সুপরিবাহী। কারণ কি এটার? কারণ ধাতব খণ্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন
বিদ্যমান। আর আমরা জানি মুক্ত ইলেকট্রন থাকলেই বিদ্যুৎ প্রবাহ হওয়া সম্ভব। তো এই কারণে ধাতুতে বিদ্যুৎ প্রবাহ, সরি 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 এভাবে না লিখি, দেখি ধাতু সমূহ বিদ্যুৎ বিদ্যুৎ সুপরিবাহী। তোমাকে যদি এটা গ নাম্বারের কোশ্চেনে লিখতে বলে তাহলে তো এত 2 লাইন ছোট করে লিখলে হবে না। তখন তুমি আসলে কি করবা, ধাতব বন্ধনটা ব্যাখ্যা করে আসবা, তারপরে যে এই কথাটা বলবা, তাইলেই হয়ে যাবে। আর খ নাম্বারের কোশ্চেনে বললে শুধু ধাতব বন্ধনের সংজ্ঞাটা দিবা, মুক্ত ইলেকট্রনের কথাটা বলবা, পরে এই কথাটা বইলা দিবা, শেষ। তো আমি তো ওগুলা বইলা আসছি, তাই আমি এগুলা লিখলাম না, তাই না? একটা গেল। 2 নাম্বার, ধাতু সমূহ তাপ সুপরিবাহী। একই কারণ, কারণ ধাতব খণ্ডে, একটু ব্যাখ্যা করব এটা আমি, অসংখ্য মুক্ত ইলেকট্রন বিদ্যমান। ধর আমি একটা চিত্র আঁকাই, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তারাও এই মুক্ত ইলেকট্রন গুলাকে যে ডিলোকালাইজড বললাম না, ডিলোকালাইজড এর বাংলা আসলে মুক্ত না, এটা আসলে লেখা উচিত ছিল ফ্রি ইলেকট্রন। ডিলোকালাইজড মানে হলো সঞ্চারণশীল, মানে পরমাণুর ভিতরে সঞ্চারণ করতে পারে, ঠিক আছে, সঞ্চারণশীল। ওকে, এটা একটু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো যেটা এখন আঁকবো আমি, দেখো ধাতব পরমাণু আঁকবো। মনে করো আমি ম্যাগনেসিয়াম পরমাণুই আঁকতেছি, ম্যাগনেসিয়াম 2+। তো অনেকগুলা, কয়েকটা নেই নাকি? তারাও আঁকিয়ে নিই আমি। একটু দাঁড়াও, এই যে এটা এখন মুছবে না, আহা। দেখো আমি ধাতব খণ্ড একটা আঁকছি, হ্যাঁ, তো এটা একটু নিচের দিকে চলে গেছে, একটু সময় করো আমাকে, এইটা দিয়ে একটু বোঝার চেষ্টা করো। দেখো ধাতব খণ্ডে অনেকগুলা কি মুক্ত ইলেকট্রন আছে। তুমি মনে করো হিট দিচ্ছ, তাপ দিচ্ছ, তো তাপ দিলে কি হচ্ছে, ইলেকট্রনগুলো গতিশক্তি অর্জন করতেছে, তাই না? আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছি যে তাপ দিলে পরে কি হয়, ইলেকট্রন গতিশক্তি অর্জন করে। গতিশক্তি অর্জন করে কি হচ্ছে, ইলেকট্রনগুলা মুভ করা শুরু করতেছে। একটা ইলেকট্রন যায় মনে করো আরেকটা ইলেকট্রনের ধাক্কা দিল, ওই ইলেকট্রন যায় আবার আরেকটা ইলেকট্রনের ধাক্কা দিল, ওই ইলেকট্রন যায় আবার আরেকটা ইলেকট্রনের ধাক্কা দিল। তো এই ইলেকট্রনের ধাক্কার মাধ্যমে আসলে কি হইতেছে, হিটটা সহজে ছড়িয়ে পড়তে পারতেছে, ঠিক আছে। তো এই কারণে ধাতু সমূহের মধ্যে যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে, আচ্ছা আমি এই পৃষ্ঠায় চিত্র এঁকে ফেলছি, হ্যাঁ, ঠিক ওই পৃষ্ঠায় নিয়ে যাই। এই পৃষ্ঠায় 2টা থাইকা গেল, ওই 2টা থাকুক, ওই 2টা কেন জানি ডিলিট হইতেছে না। আচ্ছা, একটু কাজ করি, কয়েকটা আরো নিয়ে নিই। একটাই বাকি ছিল, এটা নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা, তো দেখো হিট যখন দিচ্ছি তখন ইলেকট্রনের মাধ্যমে এই মুক্ত ইলেকট্রন এর, তো দাঁড়াও আমি রেকর্ডিং চেক করলাম, এর মাধ্যমে তাপ সহজে ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে, মানে তাপের পরিবহনটা সহজে হইতে পারে, ঠিক আছে। ধাতুসমূহ তাপ সুপরিবাহী হয় এই কারণে। তৃতীয়
তৃতীয় আর একটা বৈশিষ্ট্য, ধাতুসমূহ নমনীয় ও ঘাত সহ। নমনীয় মানে আঘাত করলে ভেঙে যায় না, আঘাত করলে ভেঙে যায় না। ঘাত সহ মানে চাপ দিয়ে পাতে পরিণত করা যায়। মানে মনে করো তোমার কাছে একটা ধাতব খণ্ড আছে এরকম দেখতে, সেটাকে যদি তুমি চাপ দাও তো সেটা এরকম একটা শীটে পরিণত করতে পারবা তুমি। বুঝতে পারছো? তো এটার ঘাত সহ বলতে আসলে এটা বোঝায়। তো এর কারণ কি? কারণ হইল ধাতু সমূহর, ধাতুর গঠনটা আবার নিয়ে আসি ওই পৃষ্ঠা থেকে, একটু দাঁড়াও। যখন দেখো এর ভিতরে যখন তুমি চাপ দিবা তখন এটা কি করবে জানো? এই যে অ্যাটমটা আছে, এটাকে একটু নিই আমি, এইটা এই অ্যাটমকে ধাক্কা দিবে, এইটা এই অ্যাটমকে ধাক্কা দিলে আবার এইটা এসে এই এই সরি দাঁড়াও, এইটা যে আছে এইটা আবার এই অ্যাটমকে ধাক্কা দিবে। বুঝতেছো? আবার ওইটা এসে এই অ্যাটমকে ধাক্কা দিবে, মানে চাপ দিয়ে একে একসাথে করা যাবে। আবার এই কারণেই নমনীয়, কারণ চাপ দিলে পরে সেটার মানে আঘাত করলে পরে হয় কি, এটার কোনো বন্ধন ভেঙে যায় না। যেমন ধরো তুমি একটা আয়নিক যৌগে আঘাত করছো, NaCl এ আঘাত করছো, NaCl এর কিন্তু একটা কেলাস আছে, কেলাসের আকৃতি কিন্তু আমরা দেখে আসছি। তো আঘাত করলে ওই কেলাসটা আসলে ভেঙে যাবে, কারণ NaCl এর বন্ধনগুলো নমনীয় না। কিন্তু ধাতব বন্ধনগুলো নমনীয়, মানে আঘাত করলে পরে জাস্ট এগুলো একটার উপর আর একটা স্লাইড করে যাবে, ওই যে গ্রাফাইটের মতো। তো এই কারণে ধাতুসমূহ নমনীয় আর ঘাতসহ হয়। বুঝছো? মানে সামারি হইল, সঞ্চারণশীল ইলেকট্রন থাকায় যখন ধাতুকে আঘাত করা হয় তখন ওই সঞ্চারণশীল ইলেকট্রনের সাথে পারমাণবিক শ্বাস স্লাইড করে, বা চাপ দিলে তো চেপে যাবে, যদি এভাবে চাপ দাও তাহলে তো চেপে যায়, চেপে যায়। ঠিক আছে? বন্ধন ভেঙে যায় না। এই যে এইটার সাথে যে এইটার বন্ধন, ওটা তো ভাঙতেছে না, তাই না? তো বলে দিই, বন্ধন ভেঙে যায় না, তাই ধাতুসমূহ নমনীয় ও ঘাতসহ হয়। ঠিক আছে? আমার আজকের লেকচার এইখানেই শেষ। ধাতুর বৈশিষ্ট্য আমরা পড়া ফেলছি। আজকের লেকচার আমার এইখানেই শেষ। আমার এই অধ্যায়ের মোটামুটি থিওরি পার্ট কভার করা শেষ। আরেকটা লেকচার দিব, ওইখানে পড়াবো হইল এই অধ্যায়ের সিকিউতে কি কি আসে। ঠিক আছে? তাহলে গুড বাই।